আসসালামু আলাইকুম। পরিসরের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের প্রথম অধ্যায় রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এখান থেকে প্রতি বছর 10 নম্বর অঙ্ক আসে এবং এটা কি আমাদের সেই ক্লাস 9-এর চূড়ান্ত হিসাব বা আর্থিক অবস্থার বিবরণী। যাদের ফার্স্ট ইয়ারে এটা করা আছে তাদের এটা ক্লাস করতে হবে না, যাদের করা নাই তাদের করতে হবে। আর যারা ফার্স্ট ইয়ারে আছেন আপনাদের পরীক্ষা তো কয়েকদিন পরে এই ক্লাসটা আপনারা করতে হবে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট আজকে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টসের একটা অংশ করব, প্রথম অংশটা করব। এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হলে আপনাকে প্রথমেই আপনার কী করতে হবে, প্রথমে আপনাকে একটা ছক মুখস্থ করতে হবে। এই ছকটা যদি আপনি পারেন তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা পারবেন, না হলে পারবেন না। আমি আজকে করবো সেকেন্ড ইয়ার NU 2014 অথবা আমার লেকচার শিটের প্রবলেম নাম্বার 2, এবং এটা ডিগ্রি পাসে আসছে হলো 2016 সাল। সব বইতে আছে, আপনি খুঁজতে পাবেন। যেহেতু সালের অঙ্ক, আপনার দিগদর্শন, মিলেনিয়াম, ব্যতিক্রম সব জায়গায় আছে। ক্লাস শুরু করে দিই। আপনার প্রশ্নটা সামনে থাকলে অঙ্কটা করতে পারবেন, না হলে বুঝতে সমস্যা হবে। আর আরেকটা বিষয় হলো আপনারা করবেন, এই আমি তো এটা দিয়ে দিছি লেকচার শিটটা পারলে প্রিন্ট করে নিন। প্রিন্ট করে নিলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে, কারণ এই অঙ্কটা যদি আপনার সামনে না থাকে তাহলে আপনি এই অঙ্কগুলো কিছুই বুঝতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আচ্ছা, ক্লাস শুরু করে দিচ্ছি। যারা এখানে আছেন তারা শেয়ার করে দিন, যদি অন্যরাও দেখতে পাবে। না বুঝতে কমেন্ট করতে হবে। এবং করার জন্য প্রশ্নে একটা ছক দেওয়া আছে, উপরে লিখছে দ্য ফলোয়িং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ MS নাজমুল ট্রেডার্স অ্যাজ এট December 31, 2014। 2014 সালে নাজমুল ট্রেডার্সের ট্রায়াল ব্যালেন্স রাউমিল দেওয়া আছে, এবং সবার নিচে বলছে ফার্স্টে করতে বলছে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। একটা ইনকাম স্টেটমেন্ট করে দেখাবা, ওনার ইকুইটি স্টেটমেন্ট করে দেখাবা, ব্যালেন্স শিট করে দেখাবা। এই তিনটা জিনিস করতে বলছে। এখন এগুলো করতে হলে ফার্স্টে আমাদের একটা ছক আঁকতে হবে। ছকে 3টা ঘরও করতে পারি, ইচ্ছে হলে 2টা ঘরও করতে পারি। টাকার ঘর 2টা করলাম, ডিটেলসের একটা ঘর করলাম। এটা ডিটেলস বা অ্যাকাউন্ট টাইটেল টাকা। উপরে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম হলো MS নাজমুল ট্রেডার্স। আমি নাজমুলে লিখলাম। আর অঙ্কটা যে করতে সেটার নাম হলো মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এটার জন্য একটা ছক দেওয়া আছে আমার লেকচার শিটের সঙ্গে, নিয়মের ছক, যে কোন আইটেমগুলো কোথায় কোথায় হয়। ওই ছকটা যদি দেখে কয়েকবার অঙ্কটা করেন
তাহলে একেবারে ইজি লাগবে। এখানে একটা ডেট লিখতে হবে সবসময়, ফর দ্য ইয়ার এন্ডেড যে সালটা দেওয়া থাকে 31 ডিসেম্বর, ধরেন এই অঙ্কে 31 ডিসেম্বর দেওয়া আছে 2014, যে সালটা দেওয়া থাকবে এই সালটা লিখতে হবে। এই তিনটা জিনিস সবসময় লিখতে হবে, এই ছকের ভিতরে এগুলো লিখতে হবে। এগুলোর উপর আলাদা নাম্বার আছে, যদি আপনি এগুলো ভুল করেন তাহলে কী করবে, নাম্বার কেটে দিবে। আর অঙ্ক ভুলেরও কিছু নাম্বার পাওয়া যায়, এই চ্যাপ্টারের সুবিধা আছে। প্রথমে লিখব সেলস রেভিনিউ। সেলস, প্রশ্নে আমরা সেলসটাকে খুঁজে বের করব। প্রশ্নে দেওয়া থাকবে সবসময় সেলস। দেখেন ডান পাশে সেলস নামে 12 লাখ টাকা দেওয়া আছে, এটা লিখব ওই ভিতরে ঘরে। এই সেলসটা থেকে যদি ফেরত রিটার্ন অ্যান্ড ডিসকাউন্ট থাকে সেগুলো বাদ দিয়ে দিব, যদি থাকে তাহলে বাদ দিব। এখন এই অঙ্কে রিটার্ন ডিসকাউন্ট ট্রায়াল ব্যালেন্সের ভিতরে নাই, তাই আমরা কি করব, আরও জিনিস দেখব যে সেলস রিলেটেড আর কিছু আছে কিনা। সেলস রিলেটেড নিচে দেখি আমাদের অ্যাডজাস্টমেন্টে একটা কথা বলে এসেছে, 2 নাম্বার অ্যাডজাস্টমেন্টে, ক্রেডিট সেলস অফ টাকা 2000 হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুক। ধারে বিক্রয় করা হয়েছে 2000 টাকা, এটা লেখা হয়নি। দেখেন আপনি এখানে এই 12 লাখ টাকা বিক্রি করছেন, কিন্তু 2000 টাকা বিক্রি হয়েছে, যেটা লেখা হয়নি, তাহলে লিখতে হবে। লিখতে হলে যোগ করতে হবে, আনরেকর্ডেড, অলিখিত আছে 2000, যোগ করে দিবেন। এটা অ্যাডজাস্টমেন্ট কত আছে, 2 আছে, আমি লিখে দিলাম যা বোঝার জন্য। তাহলে আমাদের 1,12,000 টাকা আসলো, 2000 টাকা আসলো, এটার নাম হলো নেট সেল। নেট সেল বের করার সিস্টেম হলো সেলসের থেকে ডিসকাউন্ট এবং রিটার্ন বাদ দিব, যোগ করব যদি অ্যাডজাস্টমেন্টে কোনো কিছু থাকে। নেট সেল পেয়ে গেলাম 12,02,000 টাকা। এটার থেকে বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড জিনিসটা কি, বিক্রিত পণ্যের আর কি যে মালগুলো বেচছেন এগুলো কিনা আনতে বা বানাইতে যে খরচটা হয়েছে সেটাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। এখন এখানে 4টা আইটেম আসবে, আমি বলে দিচ্ছি। প্রথম হলো ইনভেন্টরি, ওপেনিং বা 1/1/2014, অথবা ওপেনিং লেখা থাকতে পারে প্রশ্নে, ওপেনিং, বিগিনিং, অথবা তারিখ দেওয়া থাকতে পারে 1 তারিখ। এটা আনতে হবে, এটা ট্রায়াল ব্যালেন্সে সবসময় থাকে। ট্রায়াল ব্যালেন্স দেখেন খুঁজে 2 লক্ষ টাকা আছে। এটার সঙ্গে ট্রায়াল ব্যালেন্সে পারচেজ একটা শব্দ দেওয়া থাকবে, পারচেজ যে শব্দটা দেওয়া থাকবে সেটা যোগ করতে হবে। দেখেন ট্রায়াল ব্যালেন্সে পারচেজ দেওয়া আছে 5 লক্ষ টাকা ছকের ভিতরে। পারচেজের সঙ্গেও কিন্তু যে আনরেকর্ডেড বা কোনো অ্যাডজাস্টমেন্ট অথবা সেলস রিটার্ন, তারপরে পারচেজ রিটার্ন, ডিসকাউন্ট, এরকম শব্দ থাকে, তাহলে যোগ বিয়োগ করবে এই ঘরের ভিতরে। 5 লক্ষের সঙ্গে যোগ বিয়োগ করতাম, যেহেতু এই অঙ্কে নাই সে পারচেজের সম্পূর্ণ টাকাটা এখানে লিখে দিচ্ছি। এটার সাথে যদি ফ্রেটিন থাকে বা ক্রয় সম্পর্কিত যে কোনো খরচ থাকে সেগুলো আমাকে এখানে যোগ করতে হবে। আমার ছকের ভিতরে এগুলো সব দেওয়া আছে, নিয়মের ছকটা আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন। প্রাইভেট গ্রুপে আছে, পাবলিক গ্রুপে দিছি, একটু খুঁজে নিতে হবে। আর যারা প্রাইভেট পড়েন প্রাইভেট গ্রুপে আছে, সেখান থেকে নিতে পারবেন। ইনভেন্টরি 4 নাম্বার আইটেম, ইনভেন্টরি 3 নাম্বার আইটেম হলো পারচেজ রিলেটেড এক্সপেন্স, এটা নাই অঙ্কে এই জন্য লিখে নিই। 3 নাম্বার হলো ইনভেন্টরি দেওয়া থাকবে, এটা সবসময় অ্যাডজাস্টমেন্টে থাকবে। অ্যাডজাস্টমেন্টে 1 মনে আছে, এটা অ্যাডজাস্টমেন্ট 1 দেওয়া আছে ইন্ডিং ইনভেন্টরি 50,000 টাকা, এটা সবসময় লেস করতে হবে। যে টাকা বের হলো এটার নাম হলো কস্ট অফ গুডস সোল্ড, 6,50,000 টাকা। এটা থেকে বাদ দিলাম, বের হলো গ্রস প্রফিট। গ্রস প্রফিট হলো মোট মুনাফা,
5,52,000 টাকা, অর্থাৎ মাল বেচা কিনা করে এই লাভটা আমার হয়েছে। এখন এখান থেকে দোকানের ভিতরে যেসব খরচগুলো হয়েছে সেগুলো বাদ দিতে হবে। মাল কেনার জন্য এই খরচগুলো হয়েছিল কিনা, যেমন ধরেন আপনি এই এই একটা আমের কথা ধরতেছি, আম ধরেন রাজশাহী থেকে 30 টাকা কিনে আনছেন, বেচছেন 60 টাকা করে, তো 30 টাকা কিন্তু লাভ হয়ে গেছে, বা 70 টাকা করে বিক্রি করছেন, 40 টাকা লাভ হয়ে গেছে। আসলে বাস্তবে 40 টাকা লাভ হয় নাই, 40 টাকার ভিতরে আরও অনেক দোকানের খরচ ধরা হয় নাই। 30 টাকা তো কিনতে পড়ছিল আর 70 টাকা বিক্রি করা হয়েছে, 40 টাকা আসলে কিন্তু মুনাফা এরকম হয় না যে খেয়ে ফেলবেন। এই মুনাফার ভিতরে দোকান ভাড়া আছে, কর্মচারী বেতন আছে, দোকান এবং অফিসের যত খরচ আছে সব খরচ দেখাতে হবে। আমি আপনাদের সম্পূর্ণ ব্যাখ্যা করে করে এই জিনিসটা বুঝিয়ে দিব, যাতে আপনাদের সারা জীবনে এই জিনিসগুলো মনে থাকে। এবং এটা কিন্তু যাত্রা এখানে শেষ না, যাত্রা শুরু হয়েছে ক্লাস 9-এ, এটার শেষ হবে চাকরিতে। ফার্স্ট ইয়ারে ছিল, সেকেন্ড ইয়ারে আছে, থার্ড ইয়ারে আছে, ফাইনাল ইয়ারে আছে, মাস্টার্সে আছে। যদি জব করতে যান চাকরি ভাইভাতে আছে, চাকরির পরীক্ষা অনেক সময় আসে, অনেক যেগুলো কমার্স বিজনেস রিলেটেড জব এখানে আসে। এবং অনেক সময় যাওয়ার পরে যদি কেউ সিএ পড়েন, অ্যাকাউন্টসে কাজ করেন, তাহলে এটাও আপনার লাগবে। আচ্ছা, এরপরে আমাদের কী করতে হবে, এই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স, আর কি দোকান এবং অফিসের খরচগুলো যোগ বিয়োগ করতে হবে। দোকান এবং অফিসের খরচগুলো আমাকে খুঁজে বের করতে হবে। আমি এই অংশ মুছে ফেলতেছি, এখানে নতুন করে শুরু করতেছি। এই গ্রস প্রফিটটা এখানে লিখে শুরু করবো, কারণ এখানে জায়গা নেই আমার। খরচকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা দোকানের খরচ, একটা অফিসের খরচ। অফিসের দোকান তো আপনারা বুঝে নিই, অফিসের যেখানে মালিক বসে হিসাব নিকাশ করে, বা মালিক ইয়েদের সঙ্গে তার কী বলে এই কর্মচারীদের সঙ্গে যেখানে বিভিন্ন ডিসিশন মেকিং করা। দোকান হলো যেখানে পণ্যগুলো বিক্রি করা হয়। এখন অপারেটিং এক্সপেন্স দুই প্রকার, একটা হলো দোকানের খরচ, একটা হলো অফিসের খরচ। দোকানের খরচগুলোকে ইংলিশে সেলিং এক্সপেন্স বলে বা মার্কেটিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স হলো এ না দিলে হবে, সেলিং এক্সপেন্স। আরেকটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, দোকানেরগুলোকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ, অথবা অফিসের খরচগুলোকে অফিস অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ বলা হয়। এটা দিতে পারলে ভালো নাম্বার আসবে, আর যেটা ছাড়াও অঙ্ক মিলে যাবে, কিন্তু নাম্বার স্যাররা যদি চোখে ধরা পড়ে তা কেটে দিবে। এখানে এক্সপেন্স তো অনেকগুলো থাকবে, সেটা আমাদের খুঁজে খুঁজে বের করবো কোনটা কোন জায়গায় পড়ে। যেমন আমরা এক্সপেন্সগুলো পড়ে যাচ্ছি, আমি প্রথমে বিল্ডিং দেওয়া আছে, এটা এক্সপেন্স না, অ্যাসেট, ফার্নিচার, অ্যাসেটস। অ্যাসেট এবং এক্সপেন্স চিনতে হবে। অ্যাসেট হলো যেটা আমি ব্যবহার করে যেটার মূল্য আছে, এটা বিক্রি করে দিলে টাকা পাবো। যেমন বিল্ডিংটা, এটা যদি আমি বিক্রি করে দিই তাহলে কিছু টাকা আসবে। ফার্নিচার আমি ব্যবহার করি এবং বিক্রি করলে মুনাফা আসবে। পারচেজ এক্সপেন্স নিয়ে নিছি, ইনভেন্টরি নিয়ে নিছি, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট। অফিস স্যালারি, যে স্যালারি এক্সপেন্স দেওয়া আছে 1 লাখ টাকা। অ্যাডভার্টাইজ, এই যে অফিস স্যালারি এখানে হবে, অফিস স্যালারি বলে দিছে বেতন। অফিস স্যালারি আছে 1 লাখ। এইগুলো আসলে এইখানে ঘর একটা বাড়ায় এখানে করলে বেশি ভালো হয়। এরপরে আছে হলো আপনার এই দিয়েই করি, একটা ঘর বাড়ায় নিন এখানে, অফিস স্যালারি 1 লক্ষ টাকা। এরপর আছে অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন খরচ আছে দেওয়া 1,20,000 টাকা, 1,20,000 লিখলাম এখানে। এরপরে আছে
ক্যারেজ আউটওয়ার্ড মানে বিক্রয় পরিবহন খরচ, মানে আপনার মাল বেচতে গিয়ে যে গাড়ি ভাড়া দিতে হচ্ছে, এটা কি দোকানে পড়বে, কারণ মাল বিক্রি করতে গেলে এই খরচগুলো হয়। ক্যারেজ আউটওয়ার্ড সংক্ষেপে লিখতেছি, জায়গা নেই, সময় কম, অ্যাডভান্স অ্যাকাউন্টিং পড়ানোর সময় হয়ে গেছে। জেনারেল এক্সপেন্স, এটা অফিসের হবে। জেনারেল এক্সপেন্সের 60,000 টাকা। এরপর আছে হলো ড্রয়িংস, ব্যাংক ব্যালেন্স, এগুলো কিন্তু এক্সপেন্স না, এগুলো আসবে না। এরপর আমরা অ্যাডজাস্টমেন্টে চলে যাব। অ্যাডজাস্টমেন্টে 1 নাম্বার 2 নাম্বার নিয়ে নিছি। 3 নাম্বার অ্যাডজাস্টমেন্ট বলছে রিটার্ন অফ 40,000 ব্যাড ডেট, অনাদায়ী দেনা ধরো 40,000 টাকা। ব্যাড ডেট মানে খারাপ ঋণ, অর্থাৎ আপনি মাল বিক্রি করছিলেন কিন্তু পাওনাদার টাকা দেয় নাই, এটা এখানে লিখবেন 40,000 টাকা। এই অনাদায়ী দেনার সমন্বয় বলতেছে 40,000 টাকা পাওয়া যায় নাই। পরবর্তী 13, মেক অ্যান অ্যালাউন্স ফর ব্যাড ডেট অ্যাট 5% অন রিমেনিং অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলের উপর 5% অনাদায়ী পাওনার সঞ্চয় ধরো। তাহলে এটা কি করতে হবে, যোগ করতে হবে। নিউ অ্যালাউন্স 5% বলছে। অ্যাকাউন্ট রিসিভেবল খুঁজে দেখবো কত টাকা আছে। অ্যাকাউন্ট রিসিভেবল আমি খুঁজে দেখতেছি, এই জিনিসটা একটু মুছে ফেলি, জায়গা নাই তো এদিকে, এখানে লিখে দিতেছি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। বলছে অ্যাকাউন্ট রিসিভেবলের উপর 5% ধরতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল আমার এখানে দেওয়া আছে 3 লাখ টাকা। আর অ্যাডজাস্টমেন্ট 2 বলতেছে আমি 2,000 টাকা মাল ধারে 3 অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি 3 লাখ টাকা এক লোকের কাছে পান, কিন্তু অ্যাডজাস্টমেন্ট 2 বলতেছে আমি আরও 2,000 টাকার মাল বেচছিলাম কিন্তু এটা লেখা হয়নি, তাহলে 3 লাখ টাকা একজনের পাইতেন, আরও 2,000 পান তার কাছে, যেটা লেখা হয়েছিল না। তো 3,02,000 টাকার উপর 5% অ্যালাউন্স ধরতে হবে। অ্যালাউন্স মানে অনাদায়ী সঞ্চিতি, এটা নিয়ে আমরা ভবিষ্যতে আরও ডিটেলস আলোচনা করব। তাই আসবে 13,100 টাকা। এই দুটো যোগ করলাম, আসলো 53,100। এখান থেকে ট্রায়াল ব্যালেন্সের ভিতরে ক্রেডিট পাশে অ্যালাউন্স যদি থাকে তাহলে সেটা বাদ দিতে হবে। ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে একটা অ্যালাউন্স আছে, সেটা হলো 10,000 টাকা। বাদ দিয়ে দিলাম, 53 থেকে 10 বাদ দিয়ে দিলাম, চলে আসতেছে হলো 43,000 টাকা। জায়গার অভাবে বিশ্রী হয়ে গেল কাজটা। 43,100। এই সবগুলো যোগ করে এখানে লিখব, সবগুলো যোগ করে এখানে লিখলে আসে হলো 1,73,100 টাকা। 1,73,100 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে দুইটা পড়ছিলাম, অফিস এক্সপেন্স আর অফিস স্যালারি আর জেনারেল এক্সপেন্স, দুইটা পাইছিলাম। একটা ছিল 1 লাখ আর একটা 60,000 ছিল, 1 লাখ আর 60,000, এবং মুছে ফেলছে, জায়গা হয়েছিল না তো। এরপর আমরা অ্যাডজাস্টমেন্ট, এটা তো অ্যাডজাস্টমেন্ট ছিল 3 নাম্বার অ্যাডজাস্টমেন্ট, এটা পাইছি। 4 নাম্বার অ্যাডজাস্টমেন্ট বলতেছে ফার্নিচার অ্যান্ড ফিটিং টু বি ডিপ্রিসিয়েটেড 5%। পারে না যে আমার এখানে ফার্নিচার যে আছে, অফিসের যে ফার্নিচার আছে সেইগুলোতে 5% অবচয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ফার্নিচার আছে 1 লাখ টাকা, ডিপ্রিসিয়েশন নামে লিখবো 1 লাখ টাকা, এর মধ্যে 5% নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার যে টাকাটা আসলো 5,000 টাকা এখানে দেখাতে হবে। টোটাল সবগুলো যোগ করলে আসতেছে হলো আপনার 1,65,000 টাকা। যোগ বিগুলো আপনারা করে নেবেন। এই দুটা যোগ করলে টোটাল অপারেটিং এক্সপেন্স চলে আসতেছে 3,38,100। এটা থেকে এটা বাদ দিলাম, অপারেটিং ইনকাম আসবে 2,13,900। এটার নাম হলো ইনকাম ফ্রম অপারেশন বা অপারেটিং ইনকাম। পরিচালনা মুনাফা, এখান থেকে ঋণের সুদ যদি থাকে সেটা বাদ দিব এবং অন্য কোনো আয় যদি থাকে সেটা যোগ করব। দেখতেছি আমরা এই প্রশ্নে যে
আদার রেভিনিউ একটা আছে, আদার রেভিনিউ বলতে রেন্ট নামে একটা ক্রেডিট পাশে দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্সের রেন্ট ইনকাম। এটা কি করতে হবে? যোগ করতে হবে আদার রেভিনিউ, অন্যান্য আয়, ব্যবসার বাইরের আয়গুলো যোগ করবো। তো আদার রেভিনিউ আছে 50,000 টাকা, যোগ করলাম, আমাদের আসতেছে হলো 2,63,900 টাকা। আদার কোনো এক্সপেন্স থাকলে সেটা বাদ দেব, ব্যবসার বাইরের কোনো এক্সপেন্স। এখানে আছে আমরা যে ঋণ নিছি 10%, ডান পাশে আর কি ক্রেডিট পাশে দেখেন লোনের ঋণ নিছি 60,000 টাকা, যার 10% সুদ দিব। 60,000 টাকা ঋণ নিছি, সেটার 10% সুদ দিতে হবে আমাকে। ঠিক আছে, 60,000 10% দিব, কিন্তু এখানে একটা মাস উল্লেখ দেওয়া আছে, তারিখ দেওয়া আছে 1/1/2014। সেই হিসাব করে আমরা 1/6/2014, 1/6/2014 দেওয়া আছে। তা আমি অঙ্ক করতেছি 31/12/2014। এখান থেকে এখানে কয় মাস? 6, 7, 8, 9, 10, 11, 12, 7 মাস। 7 মাসের সুদ হিসাব করে বাই করতে হবে। উপরে 7 দিব, নিচে 12 দিব। ক্যালকুলেশন করব, মান চলে আসতেছে 3500 টাকা। এই 3500 টাকা যদি বাদ দিই তাহলে আমাদের নেট ইনকাম বেরিয়ে আসবে। নেট ইনকাম আসতেছে 2,60,400 টাকা। আজকের ক্লাসে এটাই আমি বুঝিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এর পরে অংশটা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।